নমস্কার বন্ধুরা, আমি দেবযানী আবার এসে গেছি আপনাদের সামনে। আর আজকে যে কারণে এসেছি সেটা হচ্ছে দিন কয়েক আগে বেরিয়ে এলাম নেপাল থেকে। আর সেখান থেকে ফিরে আসার পরে আমার মনে হলো যে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ নেপাল যেহেতু বিদেশ, তাই আমাদের মনে স্বভাবতই অনেক রকম প্রশ্ন আসে যে নেপালে পাসপোর্ট ভিসা লাগে কিনা, বা নেপালে আমাদের দেশের টাকা চলে কিনা, এরকম আরো অনেক তথ্য আমাদের মনে জানতে ইচ্ছে করে। কোনো সময় আমরা সঠিক উত্তর পাই, আবার কোনো সময় পাই না। তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য, যারা খুব শিগগিরই নেপাল যাওয়ার পরিকল্পনা করেছেন, তারা আশা করি আমার এই ভিডিওটা দেখলে কিছুটা হয়তো আপনারা উপকৃত হবেন। তাই চলুন তাহলে শুরু করি। প্রথমেই বলি পাসপোর্ট ভিসার বিষয়ে, যে আমাদের নেপাল যেতে গেলে ইন্ডিয়ানদের পাসপোর্ট ভিসা লাগবে কিনা। এর উত্তরে আমি বলি যে না, নেপাল যেতে গেলে পাসপোর্ট বা ভিসা কোনো কিছুই লাগে না। শুধুমাত্র আপনারা ভোটার কার্ড আর আধার কার্ড সাথে রাখতে পারেন। যদিও কিন্তু আমাদের কোনো কিছুই চেকিং হয়নি, জানি না আপনাদের হয়তো সেক্ষেত্রে হতে পারে, তবে অবশ্যই ভোটার কার্ড বা আধার কার্ড এই দুটো সাথে রাখবেন। আরও একটা প্রশ্ন যেটা আপনাদের মনে সবসময় আসে, যে নেপালে আমাদের ভারতের টাকা চলে কিনা। এর উত্তরে বলি বেশিরভাগ জায়গাতেই আমাদের ইন্ডিয়ান রুপিস চলে। তবে কিছু কিছু জায়গায়, যেমন আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম, সেখানে যে ভানসার করতে হয়েছিল সেখানেই ওনারা আমাদের ইন্ডিয়ান রুপিস অ্যাকসেপ্ট করেননি। সামনেই মানি এক্সচেঞ্জের জায়গা ছিল, সেখান থেকে আমরা নেপালিতে কনভার্ট করে তারপর ওনাদেরকে দিয়েছি। আদারওয়াইজ বেশিরভাগ জায়গায়, সমস্ত হোটেলে, খাবার দোকানে, যে কোনো গিফট শপে, সমস্ত জায়গায় কিন্তু ইন্ডিয়ান রুপিস ওনারা অ্যাকসেপ্ট করেন, এবং কারেন্ট যা রেট থাকে 1.6, সেই হিসেবেই কিন্তু আমরা এক্সচেঞ্জ রেট পেয়েছি। তবে কয়েকটি পেট্রোল পাম্পে কিন্তু ওনারা ইন্ডিয়ান রুপিস নিতে চাইছিলেন না। তবে বলছিলেন যে যদি নেনও ইন্ডিয়ান রুপিস, সেক্ষেত্রে 1.55 করে দেবেন। আমাদের কাছে যেহেতু নেপালি রুপিস ছিল, আমরা সেই দিয়ে তেলটা কিনি। তবে আরও 3-4 জায়গায় যেখানে আমরা ভরেছি, ওনারা কিন্তু 1.6 হিসেবেই কিন্তু ইন্ডিয়ান রুপিস নিয়েছে। তবে আপনারা যারা গাড়ি নিয়ে যাবেন, তারা চাইবেন যে মানে ভালো হবে যদি আপনারা সাথে কিছু নেপালি রাখেন। সেক্ষেত্রে যদি রিফিউজ করে, আপনাদের প্রবলেমে পড়তে হবে না। এবার আসি 3 নম্বর পয়েন্টে। এবার যেটা বলবো সেটা হচ্ছে এটিএম এর ব্যাপারে। আপনারা অবশ্যই হার্ড ক্যাশ ক্যারি করবেন, চেষ্টা করবেন এটিএম ইউজ না করার। কারণ নেপালে গিয়ে এটিএম ইউজ করতে গেলে আপনাদের কিন্তু 250 টাকা পার ট্রানজাকশন খরচ করতে হবে। আমরা সেই জন্য মানে পুরোটাই হার্ড ক্যাশ ক্যারি করেছিলাম, আমরা কিন্তু কোনো এটিএম উইথড্রল করিনি। আর এক্স্যাক্টলি চার্জ হয়তো বেশি কমও হতে পারে, যেহেতু আমরা ইউজ করিনি সেই জন্য বলতে পারবো না। তবে বেশ কিছু লোককে জিজ্ঞেস করেছিলাম, ওনারা কিন্তু বলেছেন যে পার ট্রানজাকশন 250 টাকা করে লাগে। এবার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে আপনারা ইন্ডিয়ান রুপিকে কিভাবে বা কোথা থেকে আপনারা নেপালিতে কনভার্ট করবেন। আমরা করেছিলাম ভানসার অফিস থেকে বেরিয়ে জাস্ট উল্টো দিকে একটা দোকান ছিল, আমাদেরকে স্থানীয় লোকেরা দেখিয়ে দিলেন, ওখান থেকেই করেছিলাম। প্রথমে কিন্তু আমাদের 1.55 দেবে বলছিল, তারপর বার্গেনিং করে 1.57, শেষমেশ কিন্তু 1.59 করে পেয়েছি। আপনাদেরকেও কিন্তু একটু বার্গেনিং করতে হবে। আরেকটা কথা যেটা বলবো, নেপালে কিন্তু সব জায়গায় ভীষণ বার্গেনিং চলে। হোটেলে, খাওয়ার জায়গায়, স্ট্রিট ফুডে অবশ্য চলে না, কিন্তু যে কোনো রকম আপনারা যদি গিফট আইটেম কিনতে চান, সব জায়গায় কিন্তু প্রচুর বার্গেনিং চলে। আপনারা কিন্তু অবশ্যই বার্গেনিং করবেন। ইভেন আপনারা যখন মানি এক্সচেঞ্জ করবেন, সেখানেও কিন্তু আপনারা বার্গেনিং করবেন। মানি এক্সচেঞ্জ যখন করবেন, আপনাদের কিন্তু সবসময় ওদের টেন্ডেন্সি হচ্ছে বড় নোট দেওয়ার। যেমন আমি 20,000 টাকা এক্সচেঞ্জ করেছিলাম, ওনারা সব আমাকে 1000-এর নোটে কনভার্ট করে দিয়েছিলেন। 32,000 টাকার একটু কম হয়েছিল। অনেক রিকোয়েস্ট করার পরে 5,000 টাকা আমাকে 100 নোটে আর কিছু ছোট নোটে কনভার্ট করে দিয়েছিলেন। আপনারাও তাই কিন্তু চেষ্টা করবেন কিছু নোট ছোটোতে নিতে, কারণ ছোটোখাটো যে সমস্ত খরচগুলো আছে সেগুলো করতে গেলে কিন্তু 1000 টাকার নোট আপনি দোকানে দিলে আপনাকে ভাঙিয়ে নাও দিতে পারে। সেই জন্য অবশ্যই মানি এক্সচেঞ্জের সময় আপনারা কিছু ছোট নোট অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করে চেয়ে নেবেন। আরও একটা যেটা কথা বলবো সেটা হচ্ছে, নেপালে কিন্তু ছেঁড়া ফাটা সব রকমের নোট চলে, কোনো অসুবিধা নেই। আমাকে একটা 1000 টাকার নোট দিয়েছিল, সেটা হচ্ছে প্রায় পুরোটাই মাঝখান থেকে দুভাগ হয়েছিল, একটু জাস্ট লেগেছিল।
আমি যখন পেট্রোল পাম্পে দেই ওনারা কিন্তু কোনো রকম কোনো অসুবিধা সৃষ্টি করেননি, একদম উইলিংলি অ্যাকসেপ্ট করেছে। তাই বলবো নেপালে কিন্তু ছেঁড়া ফাটা সমস্ত নোট চলে, কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু অনায়াসে নিতে পারেন। এবার আসি 4 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। যেটা বলার সেটা হচ্ছে আপনারা যেই নেপালে প্রবেশ করবেন, ইন্ডিয়া ছেড়ে নেপালে ঢুকবেন, ইন্ডিয়ান সিম কিন্তু কাজ করবে না। তাই সেক্ষেত্রে আপনারা যদি চান একটা কিন্তু নেপালি সিম নিয়েই নিতে পারেন। কারণ যদিও সমস্ত জায়গায় নেপালের সমস্ত হোটেল রেস্টুরেন্টে সব জায়গায় কিন্তু ফ্রি ওয়াইফাই পাবেন, আপনারা সেখান থেকে ওয়াইফাই দিয়েও কিন্তু বাড়িতে যোগাযোগ করে নিতে পারেন বা আপনাদের যাদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন করে নিতে পারেন। কিন্তু অন দি ওয়ে, মানে আপনি বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাচ্ছেন বা কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছেন বা পোখরা থেকে অন্য কোথাও যাচ্ছেন, এই যে মাঝের যে লং ডিস্টেন্স 6-7 ঘন্টা, এই টাইমটায় যদি আপনাকে কারোর সাথে যোগাযোগ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম কোনো নেটওয়ার্ক পাচ্ছেন না। সেই জন্য আমি বলবো এই টাইমটার জন্য, এই টাইমে যদি হঠাৎ করে কোনো প্রয়োজন হয় আপনারা কিন্তু একটা নেপালি সিম নিয়ে নিতে পারেন। বিশেষ করে যারা গাড়ি বা বাইক নিয়ে যাবেন তাদের কিন্তু মানে গুগল চালানোর জন্য, ম্যাপ দেখার জন্য কিন্তু অবশ্যই নেটওয়ার্ক লাগবে। আমরাও কিন্তু একটা নেপালি সিম নিয়েছিলাম, যেটা এনসেল, খুব ভালো নেটওয়ার্ক, ভীষণ ভালো স্পিড, আর ভীষণ উপকারও হয়েছে আমাদের। যেহেতু আমরা নিজেরা সেলফ ড্রাইভে গেছিলাম, আমাদের গুগল দেখেই আমাদের যেতে হয়েছিল হোটেলে পৌঁছানোর জন্য, কিন্তু আমাদের এই নেটওয়ার্ক ভীষণ কাজে দিয়েছে। তবে সেক্ষেত্রে সিম নেওয়ার জন্য কিন্তু আপনাদের আধার কার্ড মাস্ট, আধার কার্ড লাগবে সিম নেওয়ার জন্য। আর টাকা লেগেছিল খুব সম্ভবত, এক্স্যাক্টলি মনে নেই, 290 বা 300 টাকা নেপালি এরকম লেগেছিল। মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে সেটা মানে 200 টাকার অনেকটাই কম। তাই আপনারা যারা চাইবেন তারা কিন্তু একটা নেপালি সিম যে কদিন থাকবেন সেই কদিনের জন্য কিন্তু একটা নিয়ে নিতে পারেন। এবার আসি যেটা আপনাদের খুব একটা জানার বিষয় বা আগ্রহের বিষয়, সেটা হচ্ছে নেপালে বেড়াতে গিয়ে কোথায় থাকবো। সেটা হচ্ছে আমরা কাঠমান্ডুতে ছিলাম, পোখরায় ছিলাম, আবার ছিলাম হচ্ছে জমসমে মুক্তিনাথ যাওয়ার পথে, আর লুম্বিনীতেও ছিলাম। প্রতিটা জায়গাতেই কিন্তু প্রচুর হোটেল আছে, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী সেরকম হোটেল বেছেই নিতে পারেন। মোটামুটি 1000-1200 থেকে শুরু করে ওপরে আপনারা যেরকম রেঞ্জ আপনাদের পছন্দ হোটেল পাবেন। হোটেলগুলো ভীষণই মানে ভালো, আমি যে 2-1টা হোটেল দেখেছি কোয়ালিটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না, আপনারা আপনাদের রেঞ্জ অনুযায়ী কিন্তু অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন। এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে যে নেপালে খাওয়া দাওয়া কীরকম। সেই প্রসঙ্গে বলি যে নেপালে খাওয়া দাওয়া ঠিকই আছে, ভেজ নন ভেজ সমস্ত রকমই খাওয়া দাওয়ার পাওয়া যায়। তবে আমার যেটা পার্সোনালি আমি যেটা করি সেটা হচ্ছে বাইরে বেরিয়ে চিকেন বা মাটন এগুলো না খাওয়ারই চেষ্টা করি, ভেজ বা ডিম বা মাছ পেলে মাছ সেগুলোই খাই। নেপালে কিন্তু সব জায়গায় চিকেন, ডিম, মাছ এগুলো অ্যাভেলেবেল, আপনারা পেতেই পারেন। তবে মাটনটা অ্যাভয়েড করাই ভালো, কারণ আমরা অনেক জায়গাতেই দেখেছি মাটন আর পর্ক একসাথে বিক্রি হয়। এক্ষেত্রে আপনাদের যাতে অসুবিধা আছে তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, নাহলে মাছ ডিম কিন্তু সমস্ত জায়গায় পাওয়া যায়। আরও একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে নেপালে যেটা আমি নিজে পার্সোনালি গিয়ে দেখলাম, খাওয়ার দাওয়ার কিন্তু বেশ কস্টলি। আমাদের ইন্ডিয়াতে যে ভেজ থালি আপনারা মোটামুটি 120 থেকে 150 টাকার মধ্যে খুব ভালো কোয়ালিটির ভেজ থালি পাবেন, ওখানে একটা মানে শুধু ভাত ডাল তার সঙ্গে একটা শাক, একটু আচার পাঁপড়, এরকম এই পরিমাণ ভেজ থালি কিন্তু ওখানে প্রায় 350 টাকা নেপালিতে বিক্রি হচ্ছে, যেটা কিন্তু আমার কাছে একটু কস্টলি লেগেছে। আর চিকেন থালি এই সমস্ত কিছুই দেবে, তার সঙ্গে দেবে আপনাকে 3 পিস চিকেন। এই চিকেন থালি কোথাও 500, কোথাও 550, কোথাও 600 নেপালি এরকম টাকায় কিন্তু পাওয়া যায়। তাই আমার যেটা পার্সোনালি মনে হয়েছে সেটা হচ্ছে নেপালে কিন্তু খাওয়া দাওয়া তুলনামূলকভাবে হোটেলের দামের চাইতে একটু এক্সপেন্সিভ। আমরা বাঙালিরা সব জায়গায় গিয়েই আগে ভাবি কি মার্কেটিং করব, কোথায় গেছি সেখানে কি পাওয়া যায়, কি কিনবো, এইটা আমাদের মাথায় কিন্তু সবসময় ঘোরে। তাই কোথাও গিয়ে আমরা সন্ধেবেলাটা কিন্তু মার্কেটিংয়ের জন্য রাখি, ঘুরে ঘুরে বিভিন্ন দোকানের জিনিস দেখা, সেখানে কি স্পেশাল কি পাওয়া যায়, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণই ভালো লাগে। আর যেহেতু কাঠমান্ডুতে আমরা ছিলাম একদম থামেল রোডের ওপরেই, প্রচুর দোকান, সারা সন্ধে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন দোকানে জিনিস দেখেছি। তবে থামেলে যেটা দেখলাম অস্বাভাবিক রকমের জিনিসের দাম,
মানে কি বলবো, কলকাতাতে যে জিনিস আপনারা 150 থেকে 200 টাকায় শোপিস পেয়ে যাবেন ইজিলি, সেই জিনিসটাই সেম জিনিস ওখানে প্রায় 1600-1700, কোথাও 2000 নেপালিতে অবশ্যই এরকম টাকা চাইছে। তাই আমার কাছে কিন্তু বেশ এক্সপেন্সিভ লেগেছে। কুকরি, যেটা নেপালে কিন্তু খুব বিখ্যাত, অনেক দিন থেকে প্ল্যান ছিল যে নেপালে গেলে অবশ্যই একটা কুকরি কিনবো। সেই কুকরি একটা শুধু অনলি একটা কুকরির দোকান ছিল, সেখানে গিয়ে দাম জিজ্ঞেস করেছি, মানে যে সাইজটা আমাদের পছন্দ হয়েছিল সেই কুকরিটাই ওখানে বলছে 3000 টাকা। সেই কুকরিটাই আমরা দরবার স্কোয়ারের কাছে রাস্তায় আসতে গিয়ে একটা দোকান পেয়েছি। সেই দোকানে কিন্তু সেই 3000 টাকা থামেলে যে দাম চেয়েছিল সেই সাইজ সেম কুকরি 900 টাকা দিয়ে কিনেছি। তাই আপনাদেরকে বলবো একটু বুঝে শুনে কেনাকাটি করবেন, প্রচুর দাম চায়। আপনারা কিন্তু একটু বার্গেনিং করে কিনবেন, তাহলে কিন্তু ভালোই হবে, ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার বলি, যারা নিজেরা নেপাল বেড়াতে চাইছেন এবং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে চাইছেন, তারা কিভাবে ঘুরবেন তাদের সম্বন্ধে বলি যে নেপাল কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে খুব ভালো কানেক্টেড। আপনারা যদি রাক্সোল দিয়ে যান, বীরগঞ্জ থেকে কিন্তু আপনারা সমস্ত জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। বীরগঞ্জ থেকে কাঠমান্ডু, বীরগঞ্জ থেকে পোখরা, লুম্বিনী, সমস্ত জায়গার বাস পাওয়া যায়। ডে সার্ভিস, নাইট সার্ভিস দুরকমই আছে, এবং বাস ভাড়া মোটামুটি 1100-1200 থেকে শুরু করে 1600-1700, স্লিপার কোচ অবশ্যই। আর আপনারা কিন্তু শেয়ার সুমো পেয়ে যাবেন, সেক্ষেত্রেও আপনাদের 1100-1200 টাকা মতোই ভাড়া পড়বে, একটু বার্গেনিং করে নেবেন। এবার বলি, যেটা মানে ভীষণই ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমাদের হয়েছিল, সেটা হচ্ছে নেপালের রাস্তাঘাট কিন্তু ভীষণ খারাপ এবং প্রচুর ধুলো, মানে ধুলো খেতে খেতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। তাই বলবো যে নেপাল গেলে কিন্তু সাথে অবশ্যই বেশ কিছু মাস্ক রাখবেন। সমস্ত রাস্তায় আন্ডার কনস্ট্রাকশন, রাস্তা কমপ্লিট হয়নি, কাজ চলছে, প্রচুর ভাঙাচোরা আর প্রচুর ধুলো, মানে এই ধুলোটা আপনারা কিন্তু নেপাল গেলে ফ্রিতে পাবেন। তবে সিটির মধ্যে কিন্তু রাস্তার কোয়ালিটি ভীষণই ভালো, একদম ঝাঁ চকচকে রাস্তা। কিন্তু যেই আপনি মানে সিটি ছেড়ে বাইরে বেরিয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন না যে এটা কি সত্যি কোনো মোটরেবল রোড না আপনি কোনো ট্রেকিং রুটে যাচ্ছেন, সেটা ভুলে যাবেন। ধুলো খেতে খেতে আপনাকে যেতে হবে, যেহেতু পাহাড়ি রাস্তা, বেশিরভাগ সময় আমরা এসি চালাতে পারছিলাম না, কাজ অল্প খুলে খুলে যেতে হচ্ছিল, মানে ওটা আমাদের ডিউটি হয়ে গেছিল। সামনে দিয়ে একটা লরি আসলেই বা পাশ দিয়ে কোনো গাড়ি ওভারটেক করলেই সঙ্গে সঙ্গে কাজ ওঠানো আর কাজ নামানো, এই করতে করতে আমাদের দিনের বেশিরভাগ সময়টাই কেটেছে যাত্রাপথটা। তাই নেপাল গেলে কিন্তু আপনারা যেমন বিভিন্ন রেঞ্জ দেখতে পাবেন, অন্নপূর্ণার রেঞ্জ দেখতে পারবেন, এভারেস্ট দেখতে পাবেন, তার সঙ্গে কিন্তু ফ্রিতে ধুলোটাও পাবেন। আজকাল আমরা কিন্তু অনেকেই গাড়ি নিয়ে বা বাইক নিয়ে নেপাল যাচ্ছি, অনেক দূর দূরে চলে যাচ্ছি। তাই নিশ্চয়ই আপনাদের এটাও জানতে ইচ্ছা করছে যে আমরা গাড়ি নিয়ে যদি নেপালে যাই বা বাইক নিয়ে যাই, সেক্ষেত্রে ফর্মালিটিস কি আছে। যেহেতু মানুষের প্রসঙ্গে আমরা বলে দিয়েছি যে আমরা নেপালে গেলে আমাদের কোনো পাসপোর্ট ভিসা লাগছে না, কিন্তু গাড়ি নিয়ে গেলে আমাদের কি লাগবে সেটাও নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে। সেই প্রসঙ্গে বলে রাখি, আপনারা যে বর্ডার দিয়েই নেপালে ঢোকেন না কেন, ঢোকার পরেই আপনারা কিন্তু সেখানে ইমিগ্রেশন অফিস পাবেন, যেটা নেপালিতে বলে ভানসার অফিস। সেখান থেকে আপনাদের গাড়ির পারমিশন করাতে হবে। যে কদিন আপনারা নেপালে থাকতে চাইছেন সে কদিনের জন্যই কিন্তু আপনাদেরকে গাড়ির ভানসার করাতে হবে। আমি যখন প্রথমে গিয়ে বলেছিলাম, ওনারা কিন্তু 7 দিন বলেছিলেন, 7 দিনের বেশি দিতে চাইছিলেন না। এরপরে আমি রিকোয়েস্ট করাতে ওনারা আমাকে কিন্তু 11 দিনের ভানসার দিলেন। একটু রিকোয়েস্ট করবেন, যদি আপনাদের বেশি দিন লাগে একটু রিকোয়েস্ট করবেন, কারণ গাড়ি বা বাইক নিয়ে গেলে আমি বলি হাতে 2-3 দিন বেশি রাখলে সেটা আপনাদের জন্য ভালো, কারণ বলা যায় না যে গাড়ির যদি হঠাৎ করে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাদের হাতে একটু সময় থাকবে। আর এই ভানসার অফিস আপনারা জাস্ট বর্ডার ক্রস করেই সব জায়গায় পেয়ে যাবেন। সকাল 6টা থেকে রাত 10টা অবধি ভানসার অফিস ওপেন থাকে। খুব ইজি একটা ফর্ম আছে, যেটা কিন্তু হিন্দিতে লেখা। সেই ফর্মটা জাস্ট 4-5টা লাইন আছে, ফিল আপ করতে হবে। খুব ইজি একটা ফর্ম, অনায়াসে আপনারা ফিল আপ করে নিতে পারবেন। তবে কাউন্টারে কিন্তু আমি যা দেখলাম প্রচুর দালালও ঘুরে বেড়াচ্ছেন, ওনারা কিন্তু বলছেন যে আমাদেরকে দিন, আমরা ফিল আপ করে দেবো। কোনো প্রয়োজন নেই, আপনারা নিজেরাই ফিল আপ করে নিতে পারবেন। চার্জ হচ্ছে পার ডে
600 টাকা করে 4 হুইলারের জন্য, আর মোটরসাইকেলের জন্য লাগে 200 টাকা। তবে এই টাকাটা কিন্তু ওনারা নেপালিতে নেন। আমি যেহেতু প্রথমেই বর্ডার ক্রস করে ঢুকেছিলাম, আমি ইন্ডিয়ান রুপিস দিতে চেয়েছিলাম, ওনারা অ্যাকসেপ্ট করেননি। আমি ওনাদেরকে একটু রিকোয়েস্ট করে উল্টো দিকেই এক্সচেঞ্জের জায়গা ছিল, সেখান থেকে এক্সচেঞ্জ করে তারপর ওনাদেরকে টাকাটা দিই এবং 11 দিনের পারমিশন করেছিলাম। যদিও আমাদের পুরো ঘোরা 8 দিনের মধ্যে হয়ে গেছিলো, 3 দিন এক্সট্রা ছিল, কিন্তু হাতে একটু বেশি সময় রেখেছিলাম যে যদি লাগে সেক্ষেত্রে আবার ভানসার এক্সটেনশন করতে হবে, যেটা কিন্তু প্রসেসটা খুব জটিল। যদিও কাঠমান্ডু বা পোখরা সব জায়গা থেকেই কিন্তু আপনারা ভানসার এক্সটেনশন করতে পারবেন। এবার বলি ভানসার করাতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। ভানসার করাতে গেলে লাগবে হচ্ছে গাড়ির ব্লু বুক, আর কিন্তু গাড়ির কোনো কাগজপত্র আমাদের লাগেনি। আর লেগেছিল যিনি ড্রাইভার তার হচ্ছে কোনো একটা ডকুমেন্টস, যেমন আমার হাজব্যান্ডই গাড়িটা চালিয়েছিল মেনলি, সেই জন্য আমার হাজব্যান্ডের লাইসেন্স দেখানো হয়েছিল আর গাড়ির ব্লু বুক। আর গাড়িটা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে আমাদের একটা কারেন্ট ছবি গাড়ি তুলে নিয়ে এসে ওনাদেরকে দেখাতে হয়েছিল। পুরনো ছবিতে কিন্তু কাজ হবে না। যখন বললাম যে কাউন্টারে গিয়ে যে ভানসার করাবো, তখন ওনারা বললেন যে গাড়িটা যেখানে আছে সেখান থেকে গিয়ে এখনই একটা ছবি তুলে নিয়ে এসে আমাকে দেখান, কারণ ওনারা কিন্তু ছবি তোলার টাইমটাও চেক করছিলেন, সেটা দেখলাম। তাই এই কটা জিনিসই লাগে, আর কিন্তু কিছু লাগে না। গাড়ির ব্লু বুক, ড্রাইভার যিনি তার কোনো একটা ডকুমেন্টস মানে প্রুফ, আইডি প্রুফ, আর হচ্ছে গাড়ির একটা ছবি। এইবার আসি যারা স্পেশালি নেপালে গিয়ে মুক্তিনাথ যেতে চান তাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই সম্বন্ধে দু একটি কথা বলবো। মুক্তিনাথ যেতে গেলে আপনাদের কিন্তু পোখরা ট্যুরিজম অফিস থেকে মুক্তিনাথের পারমিশন করাতে হবে। একটা খুব ইজি ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। সেখানেই 1000 টাকা নেপালি 1000 টাকা লাগে পার হেড। আর পারমিশনের কোনো ভ্যালিডিটি সেরকম কিছু নেই, আপনারা পারমিশন করার পরে যে কোনো দিনই যেতে পারেন। আর যেটা লাগে সেটা হচ্ছে 2 কপি ফটো লাগে, আর আপনাদের যে কোনো ভোটার কার্ড বা আধার কার্ড এরকম কোনো একটা আইডেন্টিটি প্রুফ লাগে। 5 বছরের বাচ্চাদের কোনো রকম কোনো কিছু লাগে না, ওটা ফ্রি, কিন্তু 5 বছরের ওপরে হলে তাদেরও কিন্তু পারমিশন করাতে হবে। আর গাড়ি নিয়ে গেলে গাড়ির পারমিশনও কিন্তু আপনাদের সেই অফিস থেকেই করতে হবে। যদিও আমরা এটা জানতাম না, আমরা শুধু আমাদের নিজেদেরটাই করিয়েছিলাম, পারমিশন করিয়েছিলাম। এরপরে অনেকটা যাওয়ার পরে জমসমের খানিকটা আগে চেকপোস্ট আছে, সেখানে আমাদেরকে যখন চেকিং হচ্ছিল তখন ওনারা আমাদের যখন গাড়ির কাগজ দেখতে চাইলেন, তখন আমাদের ভানসারটা দেখালাম, কিন্তু বললেন যে মুক্তিনাথের পারমিশন কোথায়। আমরা তো মুক্তিনাথের পারমিশন করিনি, যেহেতু ব্যাপারটা আমরা জানতাম না। সেখানে আবার আমাদের ওনারাই ওখান থেকে পারমিশনটা করিয়ে দিলেন। বাইকের জন্য কত লাগে বলতে পারবো না, জিজ্ঞেস করতে মনে ছিল না, জিজ্ঞেস করা হয়নি। কিন্তু আমাদের গাড়ির জন্য 1000 টাকা আমাদের লেগেছিল গাড়িটা মুক্তিনাথে যাওয়ার জন্য পারমিশন করানোর জন্য। তাই আপনারা মুক্তিনাথ গেলে কিন্তু পোখরায় যেখান থেকে আপনারা পারমিশন করাবেন সেখান থেকেই বাইক বা গাড়ির পারমিশনটা করিয়ে নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে করবেন অবশ্যই লাইক আর কমেন্ট। আর যদি কোনো রকম কোনো আরও প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে, আমি যতটা সম্ভব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই সাথে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং মোড। তাহলে আজকে এই অবধি, টাটা।